ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আর এটা হচ্ছে আমাদের গোপালপুরের পরের দিন, মানে দ্বিতীয় দিনের সকালবেলা। দ্বিতীয় দিনের সকালবেলা কোথায় গেলাম, কি করলাম, পুরো ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। 4 বাজে 6:48। আর কি সুন্দর শান্ত পরিবেশ দেখো, চতুর্দিকে পুরো ফাঁকা নির্জন। আকাশটা আজকে বেশ মেঘাচ্ছন্ন। আমরা এখন দুজন মিলে চলেছি বিচের দিকটায়। ছেলে ঘুমোচ্ছে, রঞ্জনও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, তাই হেঁটেই যাচ্ছি। বেশটা ঘুরে আসি, দেখি। কাল রাতে তো সে কিছু দেখতে পাইনি, কারণ অনেক রাতেই ঢুকেছিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। গোপালপুর হচ্ছে একটা শান্ত সমুদ্র আর পুরনো ইতিহাসের মেলবন্ধন। চলো গোপালপুর সম্বন্ধে কিছু জেনে নিই। গোপালপুর হচ্ছে ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত এক অসাধারণ সমুদ্র সৈকত শহর। ব্রহ্মপুর শহর থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে এই জায়গাটি। একসময় ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ বন্দর ছিল, কিন্তু এটা জানো এখনও কিন্তু পুরনো বন্দরটা আছে, আমরা গেছিলাম। এখন এটি শান্ত, নিরিবিলি আর সুন্দর সমুদ্রের জন্য খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, দেখতে পাচ্ছ? গোপালপুরের বিশেষ আকর্ষণ হলো এখানকার নিরিবিলি পরিবেশ। অন্য সমুদ্র সৈকতের মতো এখানে অতিরিক্ত ভিড় নেই, বরং এখানে ঢেউয়ের শব্দ, সমুদ্রের হাওয়া আর সূর্যোদয় সূর্যাস্ত মনকে অন্য রকম শান্তি দেয়। নারকেল গাছ আর লম্বা বালুকা বেলায় এই জায়গাটা আরও সুন্দর করে তুলেছে। ওইটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কোনো রাজবাড়ি হবে, যেটা দেখা গেল সেটা। যেতে যেতে এই দোকানটা থেকে একটু চা খেয়ে নিলাম। সকালবেলা একটু চা না হলে হয় বলো? এবার বলি সমুদ্র সৈকতের কথা। গোপালপুরের সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এখানে সকালে সূর্য ওঠার দৃশ্য আর সন্ধ্যার সময় লাল আকাশের মধ্যে ঢেউয়ের যে খেলা, সত্যি দারুণ মন কাড়ে। অনেকে ওড়িশার শান্ত সমুদ্র বলেও ডাকে, কিন্তু এই গোপালপুরকে মাছ ধরার নৌকো, স্থানীয় জেলেদের জীবন আর সমুদ্রের নোনা হাওয়া এখানে একটা আলাদা অনুভূতি কিন্তু এনে দেয়। যেতে যেতে গল্প করতে করতে দেখো সমুদ্রের পাড়ে প্রায় চলে এসেছি। এটা হচ্ছে এখানকার লাইট হাউস। তো চলো গোপালপুরের লাইট হাউস সম্বন্ধে জেনে নিই। গোপালপুরের লাইট হাউসের জায়গায় অন্যতম ঐতিহাসিক আকর্ষণ এই লাইট হাউসের জায়গাটা। এটি প্রায় 150 বছরেরও বেশি পুরনো। ব্রিটিশরা 1871 সালে প্রথম এখানে আলো জ্বালিয়ে জাহাজ চলাচলের জন্য এটি তৈরি করেছিল। লাল সাদা ডোরাকাটাই লাইট হাউস দূর থেকে খুব সুন্দর দেখায়। আগে সমুদ্রপথে চলা জাহাজগুলোকে ঠিক দিক নির্দেশ করার জন্য এটিকে ব্যবহার করা হতো। আজ এটি গোপালপুরে ঐতিহ্যের প্রতীক হয়ে রয়ে গেছে। বড় ঝড়, ঘূর্ণিঝড়ের মাঝেও এই লাইট হাউসটা কিন্তু ঠিক মাথা তুলে দাঁড়িয়ে আছে। তবে জানো তো, লাইট হাউসের ওপরে তোমরা উঠে সমস্ত সমুদ্রটাকে, পুরো সমুদ্রটাকে দেখা যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা 4:30 থেকে 5:30 পর্যন্ত টাইম, আমরা ওই টাইমে গিয়ে পৌঁছাতে পারিনি বলে আমরা দেখতে পারিনি। তোমরা গেলে কিন্তু অবশ্যই লাইট হাউসের ওপরে উঠে একবার দেখে এসো পুরো সমুদ্র, পুরো শহরটাকে। কি সুন্দর লাগছে না? সমুদ্র মানেই তো সুন্দর। কত লোক, কত স্নান করছে দেখো, দূরে 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 দূরে। আর সামনে নীল সমুদ্র, কি দারুণ লাগছে দেখো। এখানে আমরা বসে আছি, কিছুতেই সমুদ্রের পাড়ে যাচ্ছি। এই দোকান থেকে আমি ঝালমুড়ি খেতে হবে, বসেছি যেহেতু ঝালমুড়ি তো খেতেই হবে। চলো ঝালমুড়ি একটু খেয়ে নিই। ওই দেখো দূরে মাছ ধরছে, দেখেছো? মাছ কোথায় পাওয়া যাবে? পর কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চললাম বাজারের দিকে। একটা অটো ভাড়া করে নিলাম, বাজার পর্যন্ত নিল 100 টাকা। একদমই কাছে, কিন্তু আমাদের থেকে 100 টাকা নিয়ে নিল। লোকটা ঠকিয়েছে, কিন্তু পরের অটোওয়ালাটা 70 টাকা নিয়েছিল। একটু বুঝে সুঝে তোমরা দাম দর করেই তবেই অটোতে উঠবে। আর কি সুন্দর আমার ভালো লাগে উড়িষ্যায় দেয়ালে দেয়ালে এই আঁকাগুলো, আমার ভীষণ ভালো লাগে। এই যে বাজারের কাছে চলে এসেছি, মাছ বাজারের কাছে প্রথমে নামিয়ে দিল।
চলো উড়িষ্যার মাছ বাজার মানে গোপালপুরের মাছ বাজারটা দেখে নিই। চলো মাছ মার্কেটটা দেখে আসি। এখানে বিক্রি হচ্ছে লুচি, কত রকমের মাছ, সামুদ্রিক মাছ যদিও, কাঁকড়া, কী সব মাছ ছিল, চিংড়ি, তারপরে তেলাপিয়া মাছ, রুই মাছ, সব রকম মাছই ছিল। এই দেখো এখানে যেন কি কাঁকড়া, বারবার বলছে কাঁকড়া নেওয়ার কথা বলছে। কত রকম মাছ ছিল বাজারে, বা রান্না করে খাবো বলে কেউ বলে কাঁকড়া রান্না করে খাওয়ার মতো উপায় নেই, কারণ বেড়াতে গেছি, কাঁকড়াতে অনেক রকম মশলা লাগে। তো দেখো মাছ বাজারে কত রকম মাছ, চিংড়ি মাছ, অনেক রকম মাছ ছিল। আমি অনেক মাছ চিনি না, সামুদ্রিক বিভিন্ন রকম মাছ, আর ওদের ভাষা তো বুঝিও না। আর গোপালপুরটা একদম হচ্ছে কি বলে ওটাকে, ভাইজ্যাকের মানে খুব অন্ধ্রপ্রদেশের খুব কাছে, মানে বর্ডার লাইনই বলা যেতে পারে, বর্ডার এলাকাই বলা যেতে পারে। মানে গোপালপুর থেকে অন্ধ্রপ্রদেশ বেশি দূর না, এই জন্য এখানে অন্ধ্রের লোকও রয়েছে, আবার উড়িষ্যার লোকও রয়েছে, দুরকম স্টেটেরই লোক রয়েছে, বুঝতে পারছো? তার মানে ওদের ভাষাটা যেন অন্যরকম। অনেকে আবার তো হিন্দিই বোঝে না, হিন্দি ভাষা বোঝেই না, সে আরেক সমস্যা। তারপরে দেখো এই দেখো কত মাছ, এখানে তেলাপিয়া, রুই, কাতলা, এখানে মাছগুলো খুব একটা ভালো ছিল না বলে। আর এই দিকটা বসেছে চিকেন আর মাটনের দোকান। এই চিংড়িগুলো বলছে 600 টাকা করে কেজি। তারপরে এই বদির দোকান থেকে মাছটা নিলাম, ওই যে বড় সাইজের রুইটা দেখতে পাচ্ছ, ওইটা আমাদের 2.5 কেজি মাছ হয়েছিল, 150 টাকা করে মাছ নিয়েছে, টোটাল 300 কত টাকা যেন হয়েছে মাছটাতে, 300 কত টাকা হয়েছে, 2.5 কেজি মাছ। এবার মাছ যখন বলছি মাথা কেটে দিন, সেটাও বুঝতে পারছে না, যাকে অনেক রকমভাবে বুঝিয়ে মাছের মাথাটা কাটা করালাম। মাছগুলো বলেছে রিং করে দিলে এইভাবে, যাকে ভালোই হয়েছে, ভাজতে সুবিধা হয়েছিল, কারণ কড়াইটা খুব ছোটোই ছিল। তারপরে এই দোকানটা থেকে নিলাম একটু মুদি বাজার, যেমন চাল নিয়ে আসিনি, চাল, তেল, একটু পেঁয়াজ রসুন বাটা, একটা মাছের মশলা, দুধ নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, পেঁয়াজটা আবার দিতে ভুলে গেছে। ওখান থেকে আসলাম সবজি বাজার থেকে নিলাম টমেটো নিলাম, একটু পটল নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, এই সব কিছু নিয়ে এবার হচ্ছে বাড়ি ফিরবো। যাওয়ার সময় যে টোটোটায় গেছিলাম 100 টাকা নিয়েছিল, কিন্তু ফেরার পথে যে টোটোটা ধরলাম সেটা আমাদের 70 টাকা নিয়েছিল। তোমরা যখন গোপালপুর যাবে তখন কিন্তু অবশ্যই দাম দর করে টোটোতে উঠবে, টোটোওয়ালারা যার কাছে পারে সেরমভাবে দামটা নিয়ে নেয়। তারপরে ঘরে চলে এসেছি টোটো করে, পুরো আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেছে। ক্রসবাইট এনেছি, ভিমবার এনেছি, মাছ, সবজি এনেছি পটল, আলু, কাঁচা লঙ্কা, আর নিয়ে এসেছি সর্ষের তেল, আর এই যে গরম মশলা, বিস্কুট, পেস্ট, গোলমরিচ পাউডার, তারপরে পেঁয়াজ রসুনের বাটা পেস্ট, এগুলো সব এখন কিনে আনলাম বাজার থেকে। আর কলাটা কালকে এনেছিলাম। আচ্ছা, এখানে চাল আছে, আর আছে ডিম, আর এই যে এখানে আছে ডিম, এটা ডিম এনেছি, আর বাড়ির থেকে কিছু কাঁচা মশলা এনেছিলাম। আর দেখো মাছটা এখানে নিয়েছে 150 টাকা কেজি, 2.5 কিলো মাছ হয়েছে, রুই মাছটাই নিয়েছি। আর এই দেখো এই যে এখানে আমার ঘরে মিনি ফ্রিজ, কিন্তু আমার ছেলের বেডরুমে বড় ফ্রিজ আছে, ওখানে আর যাইনি। এখানে কলা আছে, যে বাটার, ঘি, এগুলো সব আমি নিয়ে এসেছি। এখন যা যা লাগবে, এই দুদিনের আমার সংসার বলে না এইবার ইচ্ছা আছে রান্না করে খাওয়ার। দুধ গরম করে, যে মাইক্রোওভেন রয়েছে, ইন্ডাকশান রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, তারপরে রয়েছে রাইস কুকার, এত কিছু দেখে ভাবলাম তাহলে একটু রান্নাটা করেই খাই, কারণ আমার ছেলেও পছন্দ করে না বাইরের খাবার, আমারও খুব একটা পেটে সহ্য হয় না, বাড়ির মাছের ঝোল ডাল ভাতও ভালো লাগে, ঠিক কিনা বলো? আর একটা কি, এসির মধ্যে রান্না করবো, মানে কিচেনেও এসি রয়েছে, বেডরুমেও এসি রয়েছে। এই যে চালগুলো দেখো কি বড় বড় সাইজের, আর বাড়ি থেকে নিয়ে, আর এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি টপ রামেন, তারপরে নিয়েছিলাম একটু ডাল, একটু মশলা ফোড়ন দেওয়ার জন্য, টুকটাক নিয়ে গেছিলাম, একটু জিরের গুঁড়ো, নুন, এগুলো সব বাড়ি থেকে নিয়ে গেছিলাম, লবণ। এই তো চলো এই চালটাগুলো রান্না বান্না শুরু করি। আর আমরা তো এবার যেহেতু আমরা এবার কিচেন সমেত রুম বুক করেছি, মানে আমরা যে হোটেলটা প্রথম বুক করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু পয়সা পেমেন্ট না করে আমরা জাস্ট বুক করে রেখেছিলাম অ্যাড কাট করে, কিন্তু রাত 12টার পরে দেখছি ওটা মানে বুকিং হয়ে গেছে, বাধ্য হয়ে রিগালটা করলাম। তো এটাও খুব ভালো, ভীষণ ভালো হোটেল,
তা যখন এখানে কুকের ব্যবস্থা রয়েছে, আর আমার ছেলে কিছুতেই হোটেলে খেতে চায় না এবং আমরাও পছন্দ করি না, তাই ভাবছি সারাদিন তো আর ঘুরবো না, সকালবেলাটা একটু রান্না করে নেবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। যেমন এখন দুধ গরম করলাম, এবার টিফিনে ডিম সেদ্ধ বসাবো, একটু ম্যাগি করব, তারপর একটু মাছ ভাজা, মাছের ঝোল বা মাছ ভাজা মাছের মাথা দিয়ে ডাল, কিন্তু মাছের মাথাটা তো কী করবো, একটু পটল ভেজে নেবো, দুপুরে দারুণ খাওয়ার হয়ে যাবে। তা চলো রান্নাবান্না শুরু করি, সব ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব। প্রথমে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ম্যাগিটা করব। পেঁয়াজ দিতে ভুলে গেছে, পেঁয়াজটা দেয়নি, তা কী করবো, বাধ্য হয়ে আলু কুচো কুচো করে কেটে নিয়ে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর মশলার মধ্যে তো পেঁয়াজ টেয়াজ থাকেই, যে মশলাটা প্যাকেট থেকে ঢেলে নিয়েছি, পুরোটাই করে নিয়েছিলাম একবারে। দারুণ খেতে হয়েছিল কিন্তু ম্যাগিটা। রাইস কুকারে ম্যাগি বানাচ্ছি, কী করবো, যেখানে যেরকম অবস্থা সেরকম। পরে অবশ্য বলেছিলাম, পরে আমাকে বাসন দিয়ে গেছিলো, যে আমার কড়াই কী কী লাগবে বলে দিয়েছিলাম, সব কিছুই দিয়ে গেছিলো। এমনি হোটেলের এমনি সব কিছুই ভালো, ওদের মানে পরিষেবা ভীষণ ভালো, যখন যেটা চাইছি সেটাই দিয়ে গেছে। তারপরে জল তো অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াগার্ড ওই যে পাশে একটা কল রয়েছে, ওটা অ্যাকোয়াগার্ডের কল। আমার ছেলের ঘরেও অ্যাকোয়াগার্ড আরোই রয়েছে, তা আমরা জল কিনে খাইনি, আমরা আরোর জলটাই খেয়েছিলাম। তারপরে ধরো গল্প করতে করতে আমার মানে ম্যাগিটাও হয়ে গেল, এই পিটা হয়ে গেল। এবার এটাকে আর সাথে করে নিয়েছিলাম ডিম সেদ্ধ। সকালবেলা ডিম সেদ্ধ আর ম্যাগি যদি হয় কেমন দারুণ জমে যাবে, ঠিক না বলো? দেখো আমার তৈরি হয়ে গেছে, এবার নিয়ে নিলাম, তার সঙ্গে নিলাম ডিম সেদ্ধ, একটা করে ডিম সেদ্ধ করেছিলাম সবার জন্য, আর ইপিটা এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সারলাম। এরপরে আবার শুরু করতে হবে দুপুরে রান্না, কারণ খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। সকালের দিকটা আমরা কোথাও যাইনি। তারপরে দেখো ওই চালগুলো দেখেছো কি লম্বা লম্বা, দেরাদুন রাইস নিয়ে এসেছিলাম। এবার চালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দেবো, রাইস কুকারেই ভাতটা করব। ভাত করে নিলাম, তারপরে মাছগুলোকে ভেজে নিলাম। আর ভেবেছিলাম পটল ভাজা করব, কিন্তু আমাদের রুমটায় না চিমনি ছিল না, এত ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল, বাধ্য হয়ে আমি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম, কিছুটা পটল ডাল সেদ্ধতে দিয়ে দিলাম। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নিলাম, সেই ভিডিওটা অবশ্য তোমাদের মধ্যে শেয়ার আমি করে দিয়েছি এর আগেই। মাছের ঝোল, ডাল সেদ্ধ আর মাছ ভাজা, এই ছিল আমাদের দুপুরের রেসিপি। দারুণ লেগেছিলো জানো তো, খুব ভালোই লেগেছিলো। বেড়াতে গিয়ে ঘরে রান্না করে খাওয়া, সত্যি। তোমরা কারা কারা বেড়াতে গিয়ে রান্না করে খেয়েছো বা খেতে পছন্দ করো, একটু কমেন্ট করে জানিও তো। তারপরে যে তেলে আবার জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো, মানে চটজলদি রান্না যাকে বলে, টমেটোটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সেই যে আদা রসুনের পেস্ট এনেছিলাম ওগুলো সব দিতে ভুলে গেছি। তাড়াতাড়ি করতে গিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে, একটু বাড়ি থেকে জিরে গুঁড়ো নিয়ে গেছিলাম, সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আলুটা। এবার ভাবলাম পটলটা ভাজবো কী করে, কষানোর পরে দিয়ে দিলাম পটলটা ভেজে নিইনি, একবারে কষিয়েই জল দিয়ে দিয়েছিলাম। যেখানে যেমন অবস্থা সেরকম ব্যবস্থা, ঠিক কিনা বলো? কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো হয়েছিল, কারণ মাছটা কিন্তু খুব স্বাদ ছিল, সত্যিই ভালো ছিল মাছটা। মানে অন্ধ্রের মাছ তো একদম তাজা মাছ পেয়েছি আমরা, যেটা বরফ দিয়ে খাই ওখানে পুরো তাজা মাছটাই আমরা পেয়েছিলাম। তোমরা গোপালপুরে যদি যাও, সত্যি বলছি, মাছ বাজার থেকে মাছ কিনে রান্না করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। দেখো আমার মাছের ঝোল ফুটছে, এই যে মাছের ঝোল হয়েও গেছে, নামিয়েও ফেললাম পটল আলু দিয়ে মাছের ঝোল। রঙটা কিন্তু ভালোই এসেছে, তাই না? লঙ্কার গুঁড়ো দেইনি কিন্তু। তারপরে করেছিলাম ডাল সেদ্ধ, ডালের মধ্যেও পটলগুলো দিয়ে দিয়েছিলাম। মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, এটাতে একটু বাটার দিয়েছিলাম, আর ওই যে ম্যাগি মশলার একটা প্যাকেট ছিল ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটা বেশ সুন্দর স্মেলও হয়েছে। আর বাটারটা দিয়েছিলাম, দারুণ খেতে লেগেছিলো। দুপুরবেলা গরম গরম ভাত, ডাল সেদ্ধ, মাছের ঝোল আর মাছ ভাজা, সত্যি ভীষণ ভালো লেগেছিলো। এই যে রান্নাবান্না আমার এখন কমপ্লিট হয়ে গেল, তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলাম সুইমিংয়ের দিকে। এই উপরে একটা চিল ঘুরে বেড়াচ্ছে, অনেক আগে গিয়ে নেমে পড়েছে, সে সেখানে জিমও করেছে। ও এখানে একটা কথা বলে রাখি, এই হোটেলটা জিম আছে, থিয়েটার হল আছে, ইনডোর গেমস আছে, সুইমিং পুল আছে, সব আছে, কিন্তু আমি সেই সব ভিডিওগুলো তুলতে পারিনি। বিশাল বড় একটা পার্ক রয়েছে, সে পার্কেও আমি যেতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি সেই পার্কের ভিউটা। ভেবেছিলাম যাওয়ার হয়ে ওঠেনি। তারপরে বেশ কিছুক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা আমরা সুইমিং পুলে সবাই মিলে খুব আনন্দ করলাম। আমিও এবার নেমেছিলাম, আমি নামতে চাই না, কিন্তু এবার নেমেছি। আমার স্কিনে একটু প্রবলেম আছে বলে নামি না, কিন্তু আমার প্রবলেম কিন্তু হয়নি। আর জল পুরো মানে কি বলবো, আমারই গলা অবধি জল, এত জল পুলটার মধ্যে।
আমিও ভাবছি একটু সুইমিংয়ে নামবো, যাই একটু এনজয় করে নিই। বাড়ি চলে এসেছি, এই দেখো যা যা রান্না করেছি আবার দেখিয়ে দিচ্ছি। ভাত, ডাল, আমার ছেলে খাবার নিয়ে চলে গেছে, তারপরে মাছের ঝোল, মাছ ভাজা। আজ ছিল গোপালপুরে পার্ট 2 এর ভিডিও সকালবেলাটা। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।